গল্পের সাথে কিছুক্ষণ এই চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল আমরা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের রহস্যময় উপত্যকার প্রথম পর্ব শুনেছি। আজ শুরু করতে চলেছি দ্বিতীয় পর্ব। তাহলে আসুন সকলে মিলে শুনে নেওয়া যাক। ঝিনুকরা এখন ট্যাক্সিতে বাড়ি ফিরছে। দীপকাকুর বুক পকেটে অমিতেশবাবুর দেওয়া চেক। ট্যাক্সির জানলা দিয়ে আসা হাওয়ায় প্রজাপতির ডানার মতো ফরফর করে উঠছে চেকটা। ফরফরানি তৈরি হচ্ছে ঝিনুকের বুকে। দীপকাকুর ধারণা যদি ভুল প্রমাণিত হয়, ডক্টর নন্দীর অপহৃত হওয়ার কোনো সূত্রই দেখতে পাচ্ছে না ঝিনুক। এমন তো নয় পসার ভালো যাচ্ছে না বলে কিছু টাকা পকেটে পুরে নিলেন দীপকাকু। এই মুহূর্তে ওর বসে থাকার মধ্যেও কেমন একটা নিশ্চিন্ত ভাব। চিন্তায় নাজেহাল ঝিনুক খুবই নিরীহ গলায় দীপকাকুকে জিজ্ঞাসা করে, আপনি কি অ্যাডভান্সের টাকা ফেরত দেন? মুখ ফেরান দীপকাকু, কপালে বিরক্তির রেখা। বলেন, হঠাৎ এ কথা কেন? না মানে ধরা যাক আজ রাতের মধ্যেই ফিরে এলেন ডক্টর নন্দী, তখন তো আপনার অ্যাডভান্সটা ফেরত দেওয়া উচিত। যথেষ্ট বিনয়ের সঙ্গে কথাটা বলে ঝিনুক। মিহি হাসি ফুটে ওঠে দীপকাকুর ঠোঁটে। বলেন, আমি খুঁজে না দিলে ওকে খুঁজে পাওয়া খুব মুশকিল। যে বা যারা কিডন্যাপ করেছে খুবই পাকা মাথার লোক। শুধু একটাই মেজর ক্লু ফেলে গিয়েছে। কি সেটা? ভীষণ আগ্রহের সাথে জানতে চায় ঝিনুক। তুমি তো অনেক কিছুই নোট করলে, আসল জিনিসটা চোখ এড়িয়ে গেল। ঝিনুক চুপ করে থাকে, অপেক্ষা করে দীপকাকুর পরের কথার জন্য। জানলার বাইরের দিকে তাকিয়ে দীপকাকু বলেন, টেবিল ক্লকের অ্যালার্মের কাঁটাটা 5টায় সেট করা ছিল। ঘড়িটা দূর থেকে দেখেছে ঝিনুক। অত সূক্ষ্ম ব্যাপার লক্ষ্য করা সম্ভব নয়। দীপকাকুকে আর সে কথা বলে না ঝিনুক। মাথায় ঘুরছে একটাই কথা, অ্যালার্মের কাঁটার সঙ্গে অপহরণের কি সম্পর্ক? প্রশ্নটা করেই ফেলে ঝিনুক। দীপকাকু ভৎসনার সুরে বলেন, ভাবো, অ্যাসিস্ট্যান্ট হয়েছ, এইটুকু বুদ্ধি প্রয়োগ করতে পারছো না? দীপকাকু তাকে অ্যাসিস্ট্যান্টের স্বীকৃতি দিচ্ছেন শুনে এতটাই আপ্লুত হয়ে গেল ঝিনুক, কোনো ভাবনাই মাথায় এলো না। দীপকাকু নিজেই বলতে শুরু করেছেন, অমিতেশবাবুর কাছে আমরা শুনেছি ডক্টর নন্দী সকাল 6টায় হাঁটতে বেরোতেন। অ্যালার্ম কেন 5টায় দেওয়া থাকবে? কেউ নিশ্চয়ই কাজটা করেছে। অন্ধকার থাকতেই নির্জন রাস্তায় বেরিয়ে পড়েছেন ডক্টর নন্দী। অপহরণ করতে দুষ্কৃতীদের অসুবিধে হয়নি। তখনই পাল্টা যুক্তি দেয় ঝিনুক, ডক্টর নন্দী নিজেও তো অ্যালার্মটা আগে সেট করে রাখতে পারেন, সবার অলক্ষ্যে নিরুদ্দেশ হবেন বলে। সেটা ধরে নেওয়া যেত, তদন্ত করতে গিয়ে এমন কিছু বিষয় চোখে পড়ল সম্ভাবনাটা বাতিল করে দেওয়া যায়। ঘড়িটা সঙ্গে নিলাম ফরেন্সিক টেস্ট করানোর জন্য। দেখতে হবে অ্যালার্মের সুইচে কার হাতের ছাপ আছে। কেসটা গুরুতর হয়ে উঠেছে দেখে ট্যাক্সির সিটে সোজা হয়ে বসে ঝিনুক। মাথায় ঘুরতে থাকা পুরনো একটা প্রশ্ন করে নেয়, আচ্ছা, আমাদের জন্য লেখা চিঠি আর বাড়িতে রেখে যাওয়া নোটের হাতের লেখা কি এক? আপনি শিওর? ওপর দেখে তাই তো মনে হলো, আরও খুঁটিয়ে দেখতে হবে। ফ্লপি দুটো কম্পিউটারে ফেলে দেখলে হয়তো আরও কিছু সূত্র পাওয়া যেতে পারে। সবচেয়ে ভালো হতো নোটবুকটা যদি পেতাম। কেন? সাগ্রহে জানতে চায় ঝিনুক। দীপকাকু বলেন, আমার কেন জানি না মনে হচ্ছে নোট বইয়ের গুরুত্বপূর্ণ কিছু ছিল, ইচ্ছে করেই সরিয়ে ফেলা হয়েছে। নোটবুকের পাতায় লেখা চিঠিটা অজস্র কাটাকুটিতে ভরা।
এরকমটা অভ্যেস নয় ডক্টর নন্দীর। আমাদের যে চিঠি লিখেছেন তাতে কোনো কাটাকুটি নেই, ভাষাও স্পষ্ট সাবলীল। কথার পিঠে ঝিনুক বলে, তার মানে আপনি বলতে চাইছেন অক্ষর এবং লাইনগুলো কেটেছে অন্য কেউ? হ্যাঁ, আমি ঠিক এটাই সন্দেহ করছি। ভ্রুকুচকে একটু ভেবে নেয় ঝিনুক, বলে, এটা কি অমিতেশবাবুর কাজ? চিঠিটা আনতে বেশ দেরি করছিলেন। দীপকাকু মাথা নেড়ে নাকচ করে দেন ঝিনুকের আন্দাজ, বলেন, কাটাকুটি করে চিঠিটার অন্য মানে তৈরি করার মতো সময় নেননি। কাজটা আগেই কেউ করেছে। অমিতেশবাবুও আগে থেকে করে রাখতে পারেন। তাহলে যা দাঁড়ালো, ডক্টর নন্দীর হারিয়ে যাওয়ার পেছনে বাড়ি কারো হাত আছে? এক্স্যাক্টলি। ফের একটু ভেবে নিয়ে ঝিনুক বলে, ছোট ছেলেকে নিশ্চয়ই সন্দেহের বাইরে রাখতে পারি আমরা, কেননা সে এখন ট্যুরে। না, তাকেও সন্দেহের তালিকায় রাখতে হবে। সে ট্যুরে গেছে কাল। অ্যালার্ম সেট করা তার পক্ষে অসম্ভব কিছু নয়। চিঠিটা টেবিলে পেপারওয়েট দিয়ে চাপা রাখাটা হয়তো সে অন্য কাউকে দিয়ে করিয়েছে। দীপকাকুর ভাবনা তেমন যুক্তিসঙ্গত মনে হয় না ঝিনুকের। বলেই ফেলে, নিজের বাবাকে অপহরণ ব্যাপারটা কেমন অদ্ভুত শোনাচ্ছে না? উদ্দেশ্যটা কি? হয়তো সম্পত্তিগত বিষয়। কোনো এক ছেলের চাহিদা মেটাচ্ছেন না ডক্টর নন্দী। অন্য কোনো কারণও থাকতে পারে। এখনো অবধি পরিষ্কার ধারণা করে উঠতে পারিনি, তবে ইনভেস্টিগেশনে অনেক অস্পষ্ট ইঙ্গিত পেলাম। কেসটাকে নিয়ে বেশ গভীরভাবে ভাবতে শুরু করেছেন দীপকাকু। অ্যাডভান্স নিয়ে অন্যায় কিছু করেননি। এই সময় ঝিনুক নিজের সংগৃহীত তথ্যটা দেয়। ডক্টর নন্দীর নাতি পামেলের সঙ্গে কথা হলো। বলছিল বাবা কাকার সঙ্গে দাদুর একদম পড়তো না। আপনার ধারণাই ঠিক মনে হচ্ছে, দু ছেলের কোনো একজন। কথার মাঝে দীপকাকু বলে ওঠেন, ধারণা নয়, প্রমাণ চাই। বাবার সঙ্গে ছেলেদের যে বনিবনা ছিল না, আলাদা ফোন, কাজের লোক দেখেই সেটা আন্দাজ করা যায়। কাউকে জিজ্ঞেস করে জানতে হয় না। তথ্যটা গুরুত্ব পেল না বলে হতাশ হয় ঝিনুক। ট্যাক্সি জানালা দিয়ে দেখে টালিগঞ্জ মেট্রো স্টেশন পার হয়ে যাচ্ছে, অর্থাৎ আর মিনিট খানেকের মধ্যেই বাড়ি। ব্যস্ত সমস্ত হয়ে ঝিনুক দীপকাকুর কাছে জানতে চায়, কাল আমাদের তাহলে কি প্রোগ্রাম? একটা ফোনের ওপর সেটা নির্ভর করছে। মানে? যারা অপহরণ করেছে তারা ফোন একটা করবেই। তোমার বাড়ির ফোনে অথবা আমার মোবাইলে হুমকি দিতে পারে, কেসটা ছেড়ে দিতে বলবে। অমিতেশবাবুর ফোনেও মুক্তিপণ চাইতে পারে। ওই ফোন কলটার পরই ঠিক করব আমাদের কাজ। ফোনটা যদি না আসে? কথাটা দীপকাকু শুনল কি না বোঝা গেল না। জানালার বাইরে তাকিয়ে কি যেন ভাবছেন। ঝিনুকদের পাড়ায় ঢুকে পড়েছে গাড়ি। রাত কেটে গিয়ে সকাল হয়ে গেল। ঝিনুকদের বাড়িতে হুমকি দিয়ে কোনো ফোন এলো না। কাল থেকে যতবার ফোন বেজেছে সচকিত হয়েছে ঝিনুক। ছুটে গিয়ে রিসিভার তুলেছে। সবই আত্মীয় বন্ধুর ফোন। ঝিনুকের হতাশ গলা শুনে কয়েকজন তো বলেই বসলো, তোর কিছু হয়েছে? রাতে একটা বিচ্ছিরি স্বপ্নও দেখে ফেলল ঝিনুক। তদন্তের কারণে সে আর দীপকাকু ডক্টর নন্দীর বাড়িতে গিয়ে দেখে ফিরে এসেছেন বিপুল নন্দী। বাড়ির লোকের সঙ্গে বসে দিব্যি গল্প করছেন। ঝিনুকরা ঢুকতে একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসছেন। ইতিমধ্যে দীপকাকুর মোবাইলে দুবার ফোন করেছে ঝিনুক, সুইচ অফ। দীপকাকুর মোবাইল দিনের বেশিরভাগটাই ঘুমিয়ে কাটায়,
রাতে তো কথাই নেই। হুমকি দিতে চাইলে দুষ্কৃতীরা দীপকাকুর নাগাল পাবে না। কিছুক্ষণ আগে বাবা একবার জিজ্ঞাসা করেছেন, কি রে, তোদের কেসের কদ্দূর? এগোচ্ছে বলে কথা এড়িয়ে গেছে ঝিনুক। গাড়ি রেখে যাব নাকি? তোদের লাগবে? যাও রেখে, বলে ঝিনুক নিজের ঘরে চলে এসেছে। নতুন কেসের ব্যাপারে মা এখনো অবধি কিছু জানেন না। সকাল থেকেই ঝিনুকের আচরণ দেখে সামান্য সন্দেহ হয়েছে। জিজ্ঞেস করেছেন, তুই এরকম আনচান করছিস কেন? উত্তর দেয়নি ঝিনুক। এখন নিজের চেয়ার টেবিলে বসে গল্পের খাতাটা টেনে নিতে যাবে, শুনতে পায় ফোনের শব্দ। এই ফোনটা ঝিনুক ধরবে না, বাবা ধরুন। ড্রয়িং থেকে বাবার গলা ভেসে আসছে, ঝিনুক, তোর ফোন। চেয়ার ছেড়ে উঠে আসে ঝিনুক। তাহলে সত্যিই কি এলো সেই ফোন? কোনো তাড়াহুড়ো না করে ধীর পায়ে ড্রয়িংয়ে এসে রিসিভার তোলে ঝিনুক। হ্যালো বলে অপেক্ষায় থাকে অচেনা কর্কশ কণ্ঠের। কোনো ফোন পেলে? অপর প্রান্তে দীপকাকুর গলা। একটু যেন হতাশ হয় ঝিনুক, বলে, না, আপনি পেলেন? পেয়েছি। মুহূর্তে চাঙ্গা হয়ে ওঠে ঝিনুক। সোৎসাহে জানতে চায়, কি বলল ফোনে? ও প্রান্তে খানিক নীরব থাকার পর দীপকাকু বলেন, ফোনটা করেছিলেন ডক্টর নন্দী নিজে। সে কি? বলে প্রায় চিৎকার করে ওঠে ঝিনুক। উত্তেজনা সামলে জানতে চায়, কি বললেন উনি? খুঁজতে বারণ করলেন ওকে। বিশেষ প্রয়োজনে কিছুদিনের জন্য আত্মগোপন করেছেন, দরকার মিটলেই বাড়ি ফিরবেন, ডেকে পাঠাবেন আমাদের। এভাবে বিব্রত করার জন্য ক্ষমা চাইলেন বেশ কয়েকবার। ঝিনুক এতটাই দমে যায়, মুখ থেকে কথা সরে না। ও প্রান্ত থেকে দীপকাকু বলেন, রজতদার গাড়িটা কি আজ পাওয়া যাবে? যাবে, আমি বাবাকে বলে রেখেছি। কিন্তু কেন? বিস্ময়ের সঙ্গে জানতে চায় ঝিনুক। আজ বেশ কয়েকটা জায়গায় যেতে হবে, সঙ্গে গাড়ি থাকলে ভালো হয়। কখন, কোথায়, কতক্ষণ সময় লাগবে আন্দাজ করা যাচ্ছে না। যাবেন কোথায়? আপাতত ডক্টর নন্দীর ঘনিষ্ঠ কিছু বন্ধুর বাড়ি, যারা ওর সম্বন্ধে বিশেষ তথ্য দিতে পারেন। কি হবে ওর বিষয়ে জেনে? ওকে খুঁজে পেতে সুবিধে হবে। ঝিনুক একটু থমকায়, তারপর অবাক সুরে বলে, এই তো আপনি বললেন খুঁজতে বারণ করেছেন উনি, তাও কেন? কথার মাঝে দীপকাকু ওপার থেকে বলে ওঠেন, ফোনটা উনি করেননি, অন্য কেউ আমাদের ঠকাচ্ছে, যাতে আমরা আর ডক্টর নন্দীকে না খুঁজি। কি করে বুঝলেন? অধীর আগ্রহে জানতে চায় ঝিনুক। অপর প্রান্ত বলেন, খুবই সোজা, মিনিট 20 মধ্যে তোমাদের বাড়ি পৌঁছচ্ছি, ততক্ষণে ভেবে রাখো। ফোন কেটে দিলেন দীপকাকু। ঝিনুক পড়ল গভীর গাড্ডায়। কিছুই যে মাথায় আসছে না। রিসিভার নামিয়ে ঘুরে দাঁড়াতে দেখে সামনে মা। রাগ বিরক্তি একসঙ্গে নিয়ে মা বলেন, দীপঙ্করের সঙ্গে কথা বলছিল মনে হলো। ঝিনুক চুপ করে থাকে। মা ফের বলেন, তোমাকে আমি সাফ কথা বলে দিচ্ছি, শোনো, আর কোনো নতুন কেসে তুমি জড়াবে না। মেয়েদের যা মানায় তাই নিয়ে থাকো। কোথায় কেস মা? সে তো ধরাই দিচ্ছে না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কপট হতাশায় বলে ঝিনুক। মা বলেন, ওসব হেয়ালি মার্কা কথা ছাড়ো, আমি যা বলে দিলাম তার যেন অন্যথা না হয়। ইতিমধ্যে বাবা ঘরে ঢুকে এসেছেন।
যেন কিছুই শোনেননি এমনভাবে মাকে বলেন, অফিসে যাওয়ার আগে একটা জিনিস মনে করে সঙ্গে দিয়ে দিও তো। কি জানতে চান মা? ওই যে ঝিনুকে ছবি দিয়ে কাগজে রানীর চিঠি উদ্ধারের খবরটা বেরিয়েছিল না, তার কাটিং। অফিসে দুজন স্টাফ নতুন জয়েন করেছে, তারা দেখতে চায়। ঠিক আছে, দিয়ে দেব বলে ঘর থেকে বেরোতে যাবেন মা। বাবা হাসতে হাসতে বলেন, কাটিংটা তো খুব যত্ন করে রেখে দিয়েছ, 5 জনকে দেখিয়ে বেশ গর্ব হয়। মেয়েকে তাহলে বাধা দিচ্ছ কেন কাজে যেতে? বাবার কথার প্যাচে মা আরও রেগে যান, বলেন, ঠিক আছে, আজই ওই কাটিংটা আমি নষ্ট করে দেব। হোমে ঘি দেওয়ার মতো ঝিনুক বলে ওঠে, পারবেই না। মা গেলেন আরও রেগে, চেঁচামেচি করছেন। এদিকে নিউজ কাটিংটা ছিঁড়তে পারছেন না। ঝিনুক জানে আত্মীয় পরিজনদের বাড়িতে বেড়াতে গেলে মা ওই কাগজটা নিজের টাকার ব্যাগে রাখেন। দীপ কাকু এসে মাকে শান্ত করলেন। আবহাওয়া বুঝতে সময় নিলেন সেকেন্ড খানেক। বললেন, বৌদি, বাড়িতে না খেয়ে আপনার হাতে জলখাবার খেতে এসেছি। মা তাতেই অর্ধেক গলে জল। বাকিটা দীপ কাকু ম্যানেজ করলেন এই বলে, এবারের কেসটা একদম মিয়নো, ঠান্ডা, মারপিট, মৃত্যুর হুমকি কিচ্ছু নেই। 2-4টে বয়স্ক জ্ঞানীগুণী মানুষ এই রহস্যের পাত্রপাত্রী। এখানে শুধুই মাথার কাজ। ঝিনুক সঙ্গে থাকলে ওর ব্রেনটাও শার্প হবে। গোবেচারা চেহারা হলেও দীপ কাকুর মধ্যে আছে অদ্ভুত কনভিন্সিং পাওয়ার। আর রাজি হয়ে গেলেন ঝিনুককে ছাড়তে। বেরোনোর সময় দীপ কাকুকে বললেন, দীপঙ্কর, তুমি বলেই ছাড়লাম, মেয়েটাকে চোখে চোখে রাখবে, যা চঞ্চল। বাধ্য ছাত্রের মতো ঘাড় নাড়ছিলেন দীপ কাকু। ওর মোটা গ্লাসের চশমার দিকে তাকিয়ে আর একটু হলে হেসে ফেলেছিল ঝিনুক। যে মানুষটা এই চশমা পরেও নিজের মাথাটা ঠিক মতো আঁচড়াতে পারেন না, সিথি আঁকাবাঁকা হয়ে যায়, তাকে কিনা মা বলছেন চোখে চোখে রাখতে। ঝিনুকরা এখন চলেছে ভবানীপুরে। আশুদা চালাচ্ছে গাড়ি। নিজেদের গাড়ি থাকলে ঝিনুকের বেশ একটা আত্মবিশ্বাস জাগে। যদিও গাড়িতে ওঠার পর সেই বিশ্বাসে একটা বড়সড় ধাক্কা লেগেছে। দীপ কাকু জানতে চেয়েছিলেন, ভেবে বের করতে পারলে? কি করে বুঝলাম ফোনটা ডক্টর নন্দীর নয়? খুবই কুণ্ঠিত হয়ে দুপাশে মাথা নেড়েছিল ঝিনুক। দীপ কাকু বলেছিলেন, জানতাম পারবে না। ধরের ওপর যে বস্তুটা আছে তার পরিচর্যা বাইরের দিকে বেশি হয়, ভেতরটা তাই তেমন কাজ করছে না, বসে যাচ্ছে। খোঁচোটা হজম করে ঝিনুক। ফোনের ব্যাপারটা জানতে ভীষণ আগ্রহ হচ্ছিল। দীপ কাকু বলতে শুরু করেন, পয়েন্ট নাম্বার 1, ডক্টর নন্দী আমার ফোন নম্বর জানেন না বলেই তোমার ঠিকানায় চিঠি পাঠিয়েছিলেন। ফোন নম্বর জোগাড় করে আমাকে বিরত থাকতে বলার কি দরকার? আমি যদি তাকে খুঁজেও পাই, গোপন আস্তানা থেকে বেরিয়ে আসতে তো বলবো না। বিষয়টা ওর ব্যক্তিগত। পয়েন্ট 2, যে ফোন করেছিল জানে ডক্টর নন্দীর কণ্ঠস্বর আমার পরিচিত নয়, তাই সে নির্দ্বিধায় ফোনটা করে। একটু সাবধানতা নিয়েছিল, রিসিভারে রুমাল চাপা দিয়ে কথা বলছিল। এর থেকে আর একটা জিনিস প্রমাণ হয়, লোকটির সঙ্গে ভবিষ্যতে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে, তাই ওই সতর্কতা। আমি কথা চালিয়ে যেতে চাইলেও সে অল্প শব্দ খরচ করে ফোনটা কেটে দেয়। আমার সেলফোনের স্ক্রিনে বুথের ফোন নাম্বারটা উঠেছিল। খবর নিয়ে জানতে পারলাম ধর্মতলা অঞ্চলের একটি বুথের নাম্বার। এখন কথা হচ্ছে, লোকটিকে ডক্টর নন্দী কি তার হেফাজতে আছেন? আমরা তদন্তে নেমেছি, সে কিভাবে খবর পেল?
খুব বেশি ভাবতে হয় না, উত্তর পেয়ে যায় ঝিনুক। বলে, এই কেসে আপনি একমাত্র অমিতেশবাবুকে আমার ফোন নম্বর দিয়েছেন, সন্দেহ তাকেই করা উচিত। যুক্তি শুনে সন্তুষ্ট হননি দীপকাকু। বলেছিলেন, অমিতেশবাবু আমাদের দেওয়া তার বাবার চিঠি পড়েছেন, জানেন ওর বাবা আমার ফোন নাম্বার জানেন না। এরপরও ফোন করার মতো কাঁচা কাজ উনি করবেন না। তবে এটুকু ধরে নেওয়া যায়, আমার সেলের নাম্বারটা ওর থেকেই জেনেছে কেউ। ফলস ফোনটার পরেই ডায়াল করলাম ডক্টর নন্দীর ফোনে। অমিতেশবাবু তুললেন। জিজ্ঞেস করলাম, আমার নাম্বারটা আর কাউকে জানিয়েছেন কি না? বললেন, ছোট ভাই ফিরে এসেছে, তাকে একবার মাত্র কার্ডটা দেখিয়ে যত্ন করে তুলে রেখেছেন। বললাম, একবার দেখুন তো যেখানে রেখেছিলেন সেখানে এখনও আছে কি না। যা ভেবেছিলাম তাই। অমিতেশবাবু ফোনে জানালেন কার্ডটা নেই। মিথ্যেও বলতে পারেন, নয়তো কেউ চুরি করেছে অথবা করিয়েছেন বাড়ির কাউকে দিয়ে। মোটামুটি যা দাঁড়ালো, অপরাধী আমাদের আশেপাশেই আছে, তাকে আমরা প্রত্যক্ষ করেছি বা করিনি। দীপকাকুর কথার পর ঝিনুক বলছিল, আমরা এখনো অবধি ডক্টর নন্দীর ছোট ছেলেকে দেখিনি, তার সঙ্গে একবার আলাপ করে নিলে হতো না? ডোভার লেনের বদলে আমরা কেন ভবানীপুর যাচ্ছি? উত্তরে দীপকাকু বললেন, তদন্ত সবসময় স্টেপ বাই স্টেপ করতে হয়। আমরা এখনো পর্যন্ত জানি না ডক্টর নন্দী কেন অপহৃত হলেন। সেটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে, কাউকে সন্দেহ করার কোনো মানে হয় না। ঝিনুক বলেছিল, কাল ডক্টর নন্দীর ঘর থেকে যেসব জিনিস নিলেন তার থেকে কোনো সূত্র কি পাওয়া গেল না? গিয়েছে, তবে খুব সামান্য। ফ্লফি দুটো বাপ্পার কম্পিউটারে ফেলে বোঝা গেল উদ্ভিদ নিয়ে কোনো জটিল গবেষণা করছিলেন নন্দী। যা বোঝার ক্ষমতা আমারও বাপ্পার কারোরই নেই। আমার কথা মতো বাপ্পা ইন্টারনেট সার্ফ করে বায়োটেকনোলজির লেটেস্ট পজিশন দেখে রেখেছে, যার সঙ্গে কোনো সঙ্গতি নেই ফ্লফির ম্যাটারের। এর থেকে একটা বিষয় নিশ্চিত হওয়া গেল, অমিতেশবাবুর ধারণা সম্পূর্ণ ভুল। ওর বাবা সবার অগোচরে গবেষণা চালিয়ে যাচ্ছিলেন, মোটেই অবসর যাপন করছিলেন না। এমনও হতে পারে অমিতেশবাবু সবই জানেন, বিশেষ কারণে গোপন করছেন আমাদের কাছে। দীপকাকুর অ্যানালাইসিস শুনে ঝিনুক ভীষণ এক্সাইটেড হয়ে বলেছিল, তার মানে গবেষণার কারণেই কিডন্যাপ হয়েছেন ডক্টর নন্দী? এখনো পর্যন্ত এটুকু ধারণা করা যেতেই পারে। রিসার্চ কী বিষয় করছিলেন সেটা জানার জন্য ভবানীপুরের ডক্টর নন্দীর বন্ধু রামেন্দ্র মল্লিকের বাড়ি যাচ্ছি। ওরা অনেক দিন পর্যন্ত একই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন। রামেন্দ্রবাবু জানলেও জানতে পারেন ডক্টর নন্দীর গবেষণার বিষয়। বলে সেই যে চুপ করেছেন দীপকাকু, মিনিট 20 হয়ে গেল মুখে কোনো কথা নেই। এখন দুটো ব্যাপার জানার আছে ঝিনুকের। উসকুস করতে করতে জিজ্ঞেস করেই ফেলল, ডক্টর নন্দীর নোটটার কি সমাধান হলো? কাটা অক্ষরগুলো উদ্ধার করতে পারলেন? নিচের ঠোঁট উল্টে মাথা নাড়লেন দীপকাকু। অর্থাৎ এখনো সম্ভব হয়নি। পরের প্রশ্নে যায় ঝিনুক, ঘড়ির অ্যালার্মের সুইচে হাতের ছাপ পাওয়া গেল? এখনো রিপোর্ট পায়নি, দেওয়া আছে পরীক্ষা করতে, যে কোনো সময় ফোনে রিপোর্ট আসবে। যোগুবাবুর বাজার পেরিয়ে এলগিন রোডে ঢুকে পড়েছে ঝিনুকদের গাড়ি। একটু দূরে দেখা যাচ্ছে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। সাহেবী আমলের বাড়ি, লাল রং করা। হাসপাতালের মেন গেটের পাশে গাড়ি দাঁড় করায় আশুদা। ঝিনুক দীপকাকু নেমে আসে। অমিতেশবাবু বলেছিলেন, শম্ভুনাথ পণ্ডিতের উল্টো দিকের গলিতেই রামেন্দ্র মল্লিকের বাড়ি। দুপাশের গাড়ি দেখে রাস্তা ক্রস করতে যাবে ঝিনুক, চোখে পড়ে একটা কালো অল্টো কার
ঝিনুকদের গাড়ির ঠিক পেছনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে কেউ নামলো না, ফলো করছিল নাকি? দীপ কাকু রাস্তার ওপারে চলে গেছেন। সন্দেহ মাথা থেকে ঝেড়ে ঝিনুক অনুসরণ করে। গলির মুখে এসে বাজারের ব্যাগ হাতে থাকা এক ভদ্রলোককে ধরলেন দীপ কাকু। রামেন্দ্র মল্লিকের বাড়িটা কোথায় জানতে চাইলেন। ভদ্রলোক এক চান্সে হাত তুলে দেখিয়ে দিলেন। উঁচু পাঁচিল ঘেরা পুরনো দোতলা বাড়ি। সদর লক্ষ্য করে ঝিনুকরা এগোতে থাকে। এমন সময় কাছাকাছি কার যেন মোবাইল ফোন বেজে ওঠে। এদিক ওদিক দেখতে গিয়ে ঝিনুক দেখে দীপ কাকুই পকেট থেকে ফোন বের করে কানে দিয়েছেন। যাক, রিংটোনটা ভদ্রস্থ হয়েছে, আগের মতো বিদঘুটে নয়। ফোনে কথা বলতে বলতে দীপ কাকুর মুখটা কেমন যেন নিভে যাচ্ছে। পাশে গিয়ে দাঁড়ায় ঝিনুক। কথা শেষ হয়েছে। সুইচ অফ করার আগে নম্বর সেভ করে নেয় দীপ কাকু। ঝিনুকের প্রথমে মনে হয়েছিল হাতের ছাপের রিপোর্টটা এলো বুঝি। নম্বর সেভ করা মানে অচেনা কারোর ফোন। ঝিনুক জিজ্ঞাসা করে, কার ফোন? অন্যমনস্ক গলায় দীপ কাকু বলেন, আবার ফলস ডক্টর নন্দীর ফোন। কি বলছে এখন? ভ্রুকুচকে জানতে চায় ঝিনুক। কোনোভাবে টের পেয়েছে, তদন্ত চালিয়ে যাচ্ছি আমরা। বারণ করছে খুঁজতে। অজ্ঞাতবাসে থাকাটা তার পার্সোনাল ব্যাপার। আমরা অনধিকার চর্চা করছি, এটা আইনি হিসাবে এক অপরাধ। বলে রাস্তাতেই দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলেন দীপ কাকু। চেহারায় হতোদ্দাম ভাব। একটু পরে বলেন, কি করে জানতে পারছে বলো তো? ইনভেস্টিগেশনে বেরিয়েছি, তুমি আর আমি ছাড়া তো আর কেউ জানে না। খুবই বুদ্ধি খাটিয়ে আমাদের ফলো করা হচ্ছে। বিদ্যুৎ চমকের মতো ঝিনুকের চোখে ভেসে ওঠে কালো অল্টো কার। একটু আগে তাদের গাড়ির পেছনে এসে দাঁড়িয়েছিল। হসপিটালের দিকে ঘুরে জোর কদমে হেঁটে যায় ঝিনুক। গাড়িটা এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। ডার্ক উইন্ডো গ্লাস বন্ধ। ঝিনুক শিওর ওর মধ্যেই বসে আছে অনুসরণকারী, যে একটু আগে দীপ কাকুকে ফোন করেছিল। ঝিনুকের হাঁটা দৌড়ানোর মতো হয়ে যাচ্ছে। লক্ষ্য কালো গাড়ি। চলন্ত ট্রাফিকের কারণে রাস্তা ক্রস করার আগে থামতে হলো একটু। ঠিক তখনই কালো গাড়িটা ঝিনুকদের গাড়ির পেছন থেকে বেরিয়ে এগোতে শুরু করলো। তার মানে টের পেয়েছে ঝিনুকের উদ্দেশ্য, কেটে যাচ্ছে। এবার সত্যিকারের দৌড় শুরু করে দেয় ঝিনুক। তার পায়ে স্নিকার্স। দীপ কাকুর সঙ্গে প্রথম অভিযানের পরে গিফট করেছিলেন বাবা। আজও কাজে লাগছে। স্পিড বাড়িয়ে দিয়েছে কালো গাড়ি। ঝিনুক প্রাণপণে স্পিড টানতে থাকে। উল্টো দিক থেকে আসছে মিনি বাস। ড্রাইভার মুখ বাড়িয়ে কি যেন বলে, শোনা যায় না। মিনিট খানেকের মধ্যে অন্যান্য ট্রাফিকের আড়ালে উধাও হয়ে যায় গাড়িটা। দৌড় থামিয়ে দেয় ঝিনুক। বড় বড় নিঃশ্বাস পড়ছে। টান ধরেছে পেটে। দু চারজন পথচারী দাঁড়িয়ে পড়েছে ফুটপাতে। অসম প্রতিযোগিতাটা দেখছিল এতক্ষণ। ফিরতে হবে। কোমরে দুহাত রেখে ঘুরে দাঁড়ায় ঝিনুক। দেখে আশুদা গাড়ি নিয়ে চলে এসেছে। দরজা খুলে নেমে এলেন দীপ কাকু। শাসনের গলায় বললেন, হঠাৎ দৌড় প্র্যাকটিস করার কথা মাথায় এলো কেন? ওই গাড়ি থেকে আমাদের ফলো করা হচ্ছিল, দম নিয়ে বলে ঝিনুক। তা বলে তুমি গাড়ির সঙ্গে কম্পিটিশন করবে? বলে সুর পাল্টে ফেলেন দীপ কাকু। টিভিতে দেখেছি বড় বড় দৌড়বাজরা ট্রেনের সঙ্গে রানের মহড়া নিচ্ছে। খ্যাপাচ্ছেন দীপ কাকু। মাথা নিচু করে নেয় ঝিনুক। আশুদা গাড়ির দরজা খুলে দিয়েছে। গাড়িতে উঠে বসে ঝিনুক। দীপ কাকু উঠে আসেন।
এবার গাড়ি রাখা হলো রামেন্দ্র মল্লিকের বাড়ির সামনে। পাঁচিলের গায়ে আর্চ টাইপ করা দরজা, পেছন থেকে বোগানভেলিয়ার ঝাড় উঁকি মারছে। গাড়ি থেকে নেমে এলো ঝিনুকরা। দীপকাকু এগিয়ে গিয়ে ডোরবেল টিপলেন। দরজার পাল্লায় পেতলের প্লেটে শুধু মল্লিক আর ঠিকানা লেখা। বেশ খানিকক্ষণ পর দরজা খুলল। স্যান্ডো গেঞ্জি পরা সন্ডা মার্কার একটা লোক, কাজের লোক সম্ভবত। সে কিছু বলার আগেই দীপকাকু জিজ্ঞেস করলেন, রামেন্দ্র মল্লিক বাড়িতে আছেন? আছেন। আপনারা? পরিচয় জানতে চাইছে লোকটা। উত্তরে দীপকাকু বলেন, উনি আমাদের চিনবেন না, একটা বিশেষ প্রয়োজনে দেখা করতে এসেছি। ফোন করে নিয়েছিলেন আগে? জানতে চায় লোকটা। হঠাৎ অ্যাপয়েন্টমেন্টের কথা বলছে। ঝিনুক ভাবে, এতে ফর্মালিটির কি আছে কে জানে। পরক্ষণে খেয়াল হলো রামেন্দ্রবাবু একজন বিদেশি ফেরত বিজ্ঞানী, একটু ওজন তো দেখাতেই হবে। দীপকাকু পকেট থেকে কার্ড বের করে লোকটাকে দিলেন। বললেন, বাবুকে গিয়ে দেখাও, আমরা অপেক্ষা করছি। কার্ড নিয়ে চলে গেল লোকটি। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো। বলল, আসুন। সদর ডিঙলে বাগান, গাছপালা ঝোপঝাড়ের আকার নিয়েছে, পরিচর্যারও অভাব। একটা পরি স্ট্যাচু আছে বাগানের মাঝখানে। মোরামের রাস্তা ধরে এগোতে থাকে ঝিনুকরা। সামনে দোতলা বাড়িটার গায়ে প্রাচীন বনেদিয়ানার ছাপ স্পষ্ট। বৈঠকখানায় গিয়ে পৌঁছায় ঝিনুকরা। কাজের লোকটা বলে, আপনারা বসুন, বাবুকে খবর দিচ্ছি। লোকটা ঘর থেকে বেরিয়ে যেতে না যেতে দীপকাকু পৌঁছে যান তালা দেওয়া বুককেসের সামনে। বাইরে থেকে দেখতে থাকেন বইয়ের নাম। ক্লান্ত ঝিনুক সোফায় বসে চোখ বোলায় ঘরের আসবাবে। সবই বেশ পুরনো আমলের। খানিক পরে ঘরে ঢোকেন রমেন্দ্র মল্লিক। পরনে সাদা পাজামা পাঞ্জাবি, অভিজাত চেহারা। সপ্রতিভ কণ্ঠে বলে ওঠেন, কি ব্যাপার, হঠাৎ আমার বাড়িতে গোয়েন্দাহানা? দীপকাকু ইতিমধ্যে সোফায় এসে বসেছিলেন। সম্মান জানাতে উঠে দাঁড়ান। রামেন্দ্র মল্লিকের মৃদু রসিকতার উত্তরে বলেন, ঠিক হানা নয়, শরণাপন্ন হওয়া বলতে পারেন। ও বাবা, তাই নাকি? আমার সৌভাগ্য। বলে রমেন্দ্রবাবু হাতের ইশারায় দীপকাকুকে বসতে বলেন, নিজেও বসেন সোফায়। ঝিনুকের দিকে তাকিয়ে বলেন, এই স্মার্ট মেয়েটি কি আপনার অ্যাসিস্ট্যান্ট? প্রায় তাই, শিক্ষানবিশ বলতে পারেন। রামেন্দ্রবাবুর কমপ্লিমেন্ট, দীপকাকুর স্বীকৃতি দিতে কিপটেমি, দুটোতেই সমান বিব্রত বোধ করে ঝিনুক। রামেন্দ্রবাবু বলেন, ভালো ভালো, আমেরিকায় দেখেছি গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট বেশিরভাগ মহিলারাই হন, আমরা কলকাতার লোকেরা পিছিয়ে থাকবো কেন? একটু থেমে রামেন্দ্রবাবু আসল প্রসঙ্গে ফিরতে চান। তা বলুন, আমি আপনাদের কি কাজে লাগতে পারি? দীপকাকু শুরু করেন, আপনি নিশ্চয়ই এতক্ষণে খবরটা পেয়েছেন আপনার বন্ধু ডক্টর বিপুল নন্দী বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়েছেন। হ্যাঁ, পেয়েছি। ওর বড় ছেলে ফোন করেছিল আমায়, জানতে চাইল বিপুল আমার কাছে আছে কি না। বলার পর চোখ নামিয়ে নেন রামেন্দ্রবাবু। মন খারাপের গলায় বলেন, ভেরি স্যাড। বিপুল যে এরকম একটা কাণ্ড করবে ভাবতে পারিনি। কথাটা খচ করে কানে লাগলো ঝিনুকের। রামেন্দ্রবাবু কি অন্য কোনো রকম কাণ্ডের প্রত্যাশা করছিলেন? দীপকাকুর প্রতিক্রিয়া সম্ভবত একই। সে কারণে হয়তো ঘুরিয়ে জিজ্ঞাসা করেন, আপনার বন্ধু কি খামখেয়ালি, কখন কি কাণ্ড করে বসেন কোনো ঠিক নেই? না, তেমনটা নয়, আসলে ও অনেক বদলে গেছে,
কী রকম জানতে চান দীপ কাকু। রামেন্দ্রবাবুর মুখে চিন্তা ঘনায়। পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করেন, সেই বিদেশি সিগারেট যার ফিল্টার পাওয়া গিয়েছিল ডক্টর নন্দীর ঘরের অ্যাস্ট্রেতে। দীপ কাকুর দিকে প্যাকেট বাড়িয়ে দেন রামেন্দ্রবাবু। দুজনেই সিগারেট ধরান। রামেন্দ্রবাবু বলতে থাকেন, আমার প্ল্যান ছিল রিটায়ার্ডের লাইফটা কলকাতায় নিজের বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে কাটাবো। বিয়ে থা করিনি, কোনো পোষ্যও নেই। বন্ধুরা আমার কাছে অনেকখানি, কিন্তু কোথায় কি, এখানে ফিরে 2-3টে পুরনো বন্ধুকে পেলাম। বাকিরা নয় মারা গেছে অথবা শহর ছেড়ে চলে গেছে অন্য কোথাও। আমার পুরনো বন্ধুদের মধ্যে বিপুল ছিল খুব ঘনিষ্ঠ। যাদবপুর ইউনিভার্সিটিতে একসঙ্গে পড়াশোনা করেছি আমরা। হ্যাঁ, সেটা ওর বড় ছেলে আমাদের বলেছেন, বললেন দীপ কাকু। রামেন্দ্রবাবু ফের বলতে থাকেন, কলকাতায় চলে আসার পর বেশ কয়েকবার ওর বাড়ি গেলাম। সেই আগের বিপুল নেই, খুব হাসি খুশি ইয়ারবাদ ছিল। বদলের কারণ হিসাবে আপনার কি মনে হয় জানতে চান দীপ কাকু। রমেন্দ্রবাবু বলেন, আন্দাজ করা মুশকিল। বাড়ির লোকের সঙ্গে ভালো করে কথা বলতো না বিপুল, আমি গেলে এড়িয়ে যেত। কোনো মেন্টাল প্রবলেম হলেও হতে পারে, তবে সেটা পুরোপুরি মানসিক রোগ নয়। অত্যাধিক ব্লাড সুগার আছে ওর, উপসর্গ হিসাবে কিছু মানসিক সমস্যা দেখা দিতে পারে। রামেন্দ্রবাবুর কথার পিঠে দীপকাকু বলে ওঠেন, তার একটা প্রমাণ উনি অবশ্য রেখে গেছেন। নিরুদ্দেশ হওয়ার আগে বাড়ির লোকের উদ্দেশ্যে লেখা এই চিঠি, খুবই এলোমেলো ভাষা। ও তাই নাকি? এটা অবশ্য অমিতেশ আমাকে জানায়নি। ফোনে আর কতই বা বলবে, আমারই একবার ওদের বাড়ি যাওয়া উচিত। বলে অ্যাস্ট্রেতে সিগারেটের শেষ অংশ গুজে দেন রামেন্দ্রবাবু। মৌজ করে 2টো টান মেরে দীপ কাকু তাই করেন। হঠাৎই ঘরের 3জনকে চমকে দিয়ে বাসন পড়ার শব্দ ভেসে আসে ভেতর বাড়ি থেকে। বিরক্তির ভাঁজ পড়ে রামেন্দ্রবাবুর মুখে। হাঁক পাড়েন, সনাতন, সনাতন। একটু পরে সনাতন মানে কাজের লোকটা দরজায় এসে দাঁড়ায়। রামেন্দ্রবাবু ধমক দেন, ফের বাসন ফেললি? কাচুমাচু মুখে সনাতন বলে, আগে আমি নই, বেড়াল। এক পর্দা গলা তুলে রামেন্দ্রবাবু বলেন, সব সময় বেড়ালটার ঘাড়ে দোষ চাপাচ্ছিস, ওটা তোর চেয়ে অনেক স্মার্ট। রসিকতা শুনে আর একটু হলে হেসে ফেলছিল ঝিনুক। রামেন্দ্রবাবু ফের ধমকে বলে ওঠেন, বাবুরা কতক্ষণ হলো এসেছেন? চাটা কিছু দিলি না তো? দীপ কাকু বারণ করতে যাচ্ছিলেন, তার আগেই আদেশ নিয়ে সনাতন চলে গেছে। আবার আগের কথায় ফিরে আসেন দীপ কাকু। ডক্টর নন্দী কি কোনো বিষয়ে রিসার্চ করছিলেন বলে আপনার মনে হয়? মানে আলোচনা করেছিলেন আপনার সঙ্গে? রিসার্চ করলেও করতে পারে, আমার সঙ্গে আলোচনার প্রয়োজন হবে না। দুজনের সাবজেক্ট গোড়ায় এক হলেও পরের দিকে আলাদা। আমি কাজ করেছি মানুষের কোষ নিয়ে, বিপুল উদ্ভিদের। বলে কি যেন একটু ভেবে নিলেন রামেন্দ্রবাবু। তারপর বললেন, একটা তথ্য আপনাকে আমি দিতে পারি। শোনার সঙ্গে সঙ্গে ঝিনুক নিজের নোটবুক বার করে ফেলল। অনেকক্ষণ হলো কোনো নোট নেওয়া হয়নি। রামেন্দ্রবাবু বলতে থাকেন, এক কবিরাজের সঙ্গে বিপুলের খুব ঘনিষ্ঠতা ছিল। কারণটা আমি জানি না, সম্পর্কটা ইদানিং তিক্ত হয়েছিল সেটা টের পাই হঠাৎ একদিন বিপুলের বাড়ি গিয়ে। ঘরের বাইরে থেকে শুনছিলাম কোনো একটা ব্যাপার নিয়ে ওরা দুজনে খুব ঝগড়া করছে।
আমি ঘরে ঢুকতেই চুপ করে গেল। বুঝলাম সিক্রেট কিছু। কবিরাজ চলে যেতে বিপুলকে জিজ্ঞাসা করলাম, কি নিয়ে ঝগড়া হচ্ছিল? ও কিছু না বলে এড়িয়ে গেল বিপুল। সত্যি কথা বলতে কি, তারপর থেকে বিপুলের ওপর আমার একটু রাগই হয়ে যায়, আর ওর বাড়ি যায়নি। থামলেন রামেন্দ্রবাবু। হঠাৎ মনে পড়েছে এমনভাবে বলে ওঠেন, হ্যাঁ, আর একটা কথা, কবিরাজ লোকটিকে আমার সাধারণ মানের পর্যবেক্ষণে বেশ থরিবাজি বলে মনে হয়েছে। ওর উস্কানিতে বিপুল ঘর ছেড়ে বেরিয়ে পড়তে পারে। আপনারা পারলে একবার কবিরাজের সঙ্গে দেখা করে নিন। 3 কাপ চা, বিস্কুট, চানাচুর অনেক কিছু নিয়ে এলো সনাতন। ঝিনুক ঠিক করে খেয়েই নেবে চা। কত আর লোকের বাড়ি গিয়ে বলা যায় খাই না। চা খেতে খেতে খোশ গল্পে মেতে গেলেন দীপকাকু। রামেন্দ্রবাবুর কাছে জানতে চাইলেন, বিদেশে কোথায় কোথায় গিয়েছেন, ভারতের কোন কোন রাজ্য শহর সবচেয়ে ভালো লাগে? ঝিনুক অন্যমনস্ক হয়ে পড়ল। অচেনা পাখির ডাক ভেসে আসছে বাগান থেকে। এত বড় বাড়িটা ভীষণ নিঝুম লাগে। সনাতন আর রামেন্দ্রবাবু ছাড়া আর কেউ থাকে না বলেই মনে হয়। এই ধরনের বাড়িতে থাকতে হলে ভারী বিরক্ত লাগবে ঝিনুকের। আপনার অ্যাসিস্ট্যান্টের বয়স কিন্তু খুবই অল্প, ইন্টেলিজেন্সি কেমন? রামেন্দ্রবাবুর কথায় সংবিত ফিরে ঝিনুকের। মিটিমিটি হাসি নিয়ে তাকিয়ে আছেন ঝিনুকের দিকে। বললেন, ছোট্ট একটা অঙ্কের পরীক্ষা নেই? ঝিনুকের ভীষণ অস্বস্তি লাগে, একই সঙ্গে নার্ভাস। এ কি অন্যায় কথা! এসেছে বিপুল নন্দীর অন্তর্ধানের কারণ অনুসন্ধানে, খামোকা তাকে পরীক্ষা দিতে হবে কেন? কোন কথার প্রসঙ্গে পরীক্ষার ব্যাপারটা এলো কে জানে। তোমাকে আমি একটা আশ্চর্য যোগ করা দেখাবো। প্রথমেই বলে দিচ্ছি, যোগফল 1998। নোটবুকে লিখে নাও। এখন আর পিছিয়ে আসার উপায় নেই। যোগফলটা লিখে ঝিনুক। অঙ্কে সে খুব একটা খারাপ নম্বর পায় না, এখনই হার মানবে কেন? তুমি 3 অঙ্কের একটা সংখ্যা বলো, বললেন রামেন্দ্রবাবু। ঝিনুক বলে, 315। লিখে ফেলো, আর তলায় লেখো 684। এটা আমার সংখ্যা। ঝিনুক লিখে নেয়। রামেন্দ্রবাবু বলেন, আবার 3 অঙ্কের একটা সংখ্যা বলো। ঝিনুক বলে এবং লিখে নেয় 799। ভেরি গুড, আমার সংখ্যা 200। এবার যোগ করে দেখো 1998 হয় কি না। ঝিনুক যোগ করে দেখে সত্যিই মিলে গেল। রীতিমতো অবাক হয়েছে ঝিনুক। আত্মতুষ্টির হাসি নিয়ে রামেন্দ্রবাবু বলেন, দেখলে, তুমি কি সংখ্যা বলবে আমি তো জানি না, উত্তরটা আগেই বলে দিয়েছিলাম। ঝিনুক দীপকাকুর মুখের দিকে তাকায়। এমন বিভোর হয়ে বসে আছেন যেন এতক্ষণের কথোপকথন কিছুই শুনতে পাননি। হয়তো অভিনয়। অঙ্কের ধাঁধাটা ওর বেশ কঠিন ঠেকেছে। দীপকাকুর দিকে তাকিয়ে আছেন রামেন্দ্রবাবু, মুখের হাসিতে মৃদু চ্যালেঞ্জ। ঘোর কাটিয়ে ঝিনুকের দিকে তাকান দীপকাকু। বলেন, 1998কে 999 করে দুভাগে ভাগ করেছেন। তুমি যে 3 অঙ্কের সংখ্যা বলেছ, 999 থেকে মাইনাস করে উনি নিজের সংখ্যা বলেছেন। দুবার শূন্যস্থান পূরণ করে উনি পৌঁছে গেছেন 1998-এ। ঝট করে হিসাবটা কষে নিয়ে ঝিনুক অবাক। রামেন্দ্রবাবুও উচ্ছ্বাসিত। বলেন, ধাঁধাটা আপনি জানতেন? মাথা নেড়ে না বলেন দীপকাকু।
ফের অন্যমনস্ক হতে হতে বলেন, শূন্যস্থান পূরণ। ঝিনুকরা বেরিয়ে এসেছে রামেন্দ্রবাবুর বাড়ি থেকে। দীপকাকু গম্ভীর, মেজাজ খিঁচড়ে আছে ঝিনুকের। খামোখা রামেন্দ্রবাবু তাকে হেনস্থা করলেন। কিছু মানুষ এরকমই হয়, স্টুডেন্টদের খাপছাড়া প্রশ্ন করে মজা পান খুব। রামেন্দ্রবাবুর মতো উচ্চশিক্ষিত মানুষের এই রোগ থাকা উচিত নয়। গাড়ির কাছে পৌঁছে দীপকাকু আর একবার রামেন্দ্রবাবুর পুরনো দোতলা বাড়ির দিকে তাকান। গভীরভাবে চিন্তা করছেন কিছু। ধাঁধার উত্তর পারেনি ঝিনুক, ভৎসনা করতেও ভুলে গেছেন। চলো শিয়ালদায় যাওয়া যাক বলে গাড়িতে গিয়ে বসেছেন দীপকাকু। ঝিনুকও উঠে আসে। ড্রাইভার আশুদার মুখ বেজার। দীপকাকুর সঙ্গে গত অভিযানের অভিজ্ঞতা মনে পড়ে গেছে হয়তো। প্রচুর ঘোরাঘুরি করতে হয়েছিল। এলকিন রোড ছেড়ে বাঁ দিকে টার্ন নিল আশুদা। ঝিনুক দীপকাকুর কাছে জানতে চায়, আমরা শিয়ালদায় যাচ্ছি কেন? কবি নরনারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। ঝিনুকের মনে পড়ে অমিতেশবাবু অস্পষ্ট একটা ঠিকানা দিয়েছিলেন কবিরাজের। তার মানে বিস্তর খোঁজাখুঁজি করতে হবে। রোদ বাড়ছে, কপালে দুঃখ আছে ঝিনুকের। জানালার বাইরে ব্যস্ত শহর, ঝকঝকে অফিস, দোকান, অসংখ্য গাড়ি, মানুষ, সব কিছুই কত স্পষ্ট প্রকাশিত। এর মধ্যে একটা মানুষ অন্তর্হিত হয়ে গেলে তাকে খুঁজে পাওয়া মুখের কথা নয়। কাজটা ক্রমশ অসাধ্য সাধন মনে হচ্ছে ঝিনুকের। দীপকাকুর মাথায় এখন কি ঘুরছে কে জানে। ঝিনুক অপেক্ষায় আছে দীপকাকুর মোবাইল বেজে ওঠার। দুটো ফোন আসার সম্ভাবনা আছে। অ্যালার্ম ঘড়িটা ফরেন্সিক রিপোর্ট আর নকল ডাক্তার নন্দীর ফোন। রিপোর্টে যার হাতের ছাপ পাওয়া যাবে তাকে ধরলেই তদন্তে দ্রুত নিষ্পত্তি হবে। রহস্য উদ্ঘাটন হবে ফলস ফোনটার। কোথা থেকে যে লোকটা ঝিনুকের গতিবিধির ওপর নজর রাখছে বোঝাই যাচ্ছে না। কথাটা খেয়াল হতে গাড়ির পেছনের দিকে তাকায় ঝিনুক। খোঁজে কালো গাড়িটাকে, পায় না। পাশ থেকে দীপকাকু বলে ওঠেন, তুমি ভুল সন্দেহে গাড়িটাকে তাড়া করেছিলে। ফলো করার হলে অন্য গাড়ি নিয়ে সে এখনো আমাদের পিছু নিত। একটু থেমে বলেন, গাড়ি থেকে নয়, আলাদা কোনো পদ্ধতিতে আমাদের ওপর নজর রাখা হচ্ছে। আর কি পদ্ধতি হতে পারে ভেবে দিশা পায় না ঝিনুক। দীপকাকু ফের বলেন, এই কেসটা মোটেই তেমন জটিল নয়। মুশকিল হচ্ছে যাদের সাক্ষ্য নিচ্ছি তারা কিছু না কিছু গোপন করে যাচ্ছে, জট পাকিয়ে যাচ্ছে গোটা ব্যাপারটা। কীরকম জানতে চাই ঝিনুক। দীপকাকু বলেন, অমিতেশবাবু চেপে যাচ্ছেন বাবার সঙ্গে কি নিয়ে তাদের মনোমালিন্য হতো। ওদের বাড়ির কাজের লোক কেশব ভালো মানুষ সেজে থাকলেও অনেক কিছু জানে বোঝে, আমাদের কাছে সব কথা বলছে না। রামেন্দ্রবাবু এড়িয়ে গেলেন দরকারি বেশ কিছু তথ্য। জিজ্ঞেস করছিলাম কোন রাজ্য এবং শহর ওর বিশেষ পছন্দ। বললেন কলকাতা, মুম্বাই, দিল্লি ছাড়া অন্য কোনো বড় শহরের সঙ্গে তার পরিচয়ই নেই। তিনের মধ্যেই কলকাতা বেস্ট। অথচ ওর বইয়ের র্যাকে ওড়িশা নিয়ে প্রচুর বই দেখলাম। থামেন দীপকাকু, বড় নিঃশ্বাস ফেলে বলেন, এখন দেখা যাক নরনারায়ণ চট্টোপাধ্যায় কতটা কি বলেন। এদের সকলের সঙ্গে কথা বলে বিপুল নদীর নোটটার কেটে দেওয়া অক্ষরগুলো ফিরিয়ে আনতে হবে, অনেকটা শূন্যস্থান পূরণের মতো। রামেন্দ্রবাবুর বাড়িতে বসে শূন্যস্থান পূরণ কথাটা অঙ্কের প্রসঙ্গে বলেছিলেন দীপকাকু।
একবার রিপিটও করেন। কেন বলেছিলেন এখন বুঝতে পারছে ঝিনুক। দীপকাকুর আক্ষেপ, সবাই কিছু না কিছু গোপন করছে তাকে। উনিও পাত্র বিশেষ তথ্যের রকম ফের করেছেন। ঝিনুক লক্ষ্য করেছে বিপুল নন্দী কিডন্যাপ হয়েছেন এই স্থির ধারণার কথা দীপকাকু একবারের জন্যও রামেন্দ্রবাবুকে বলেননি। ফলস ফোন আসার কথাটাও চেপে গিয়েছেন। যা বোঝা যাচ্ছে এখনও বিপুল নন্দীর সঙ্গে সম্পর্ক আছে এমন কাউকেই তিনি বিশ্বাস করতে পারছেন না। এদিকে রামেন্দ্রবাবুর সন্দেহের তীর কবিরাজের দিকে ঘুরিয়ে দিয়েছেন। লোকটা নাকি ভীষণ ধড়িবাজ। কল্পনায় ধড়িবাজ কবিরাজের ছবিটা আঁকতে গিয়ে ঝিনুক দেখে মোবাইল বের করে দীপকাকুর নম্বর টিপছেন। কানে নিলেন ফোন সেট। একটু পরে বললেন, কানেকশন অফ করে দিয়েছে, সেটাই স্বাভাবিক। ঝিনুক আন্দাজ করতে পারে দীপকাকু ফলস কলারের নাম্বার ডায়াল করেছেন। শেষ ফোনের নম্বর সেভ করে রেখেছিলেন দীপকাকু। আরও 2-3 বার ট্রাই করলেন নম্বরটা, ফলাফল একই। দীপকাকু এবার ফোন করলেন লালবাজার কন্ট্রোলে। এক চান্সেই পাওয়া গেল রঞ্জন কাকুকে। নম্বরটা দিয়ে দীপকাকু বললেন, যত তাড়াতাড়ি পারিস ফোন করে কোম্পানি থেকে নাম্বারটা আইডেন্টিফাই কর। লাস্ট ফোন কোথা থেকে করা হয়েছিল সেটাও খবর নেই। নরনারায়ণ চট্টোপাধ্যায়ের চেম্বার খুঁজে নিতে খুব একটা বেগ পেতে হলো না। শিয়ালদা ফ্লাইওভারের নিচে একটা অন্ধকার গলির ভেতর খুবছি ঘর। চেম্বারে একটি মাত্র পেশেন্ট। রোগীর চেয়ে ডাক্তারের চেহারাই বেশি ঝিমোনো। পান খাওয়া লাল ঠোঁট, টিকলো নাক, ইট চাপা ঘাসের মতো ফর্সা মানুষটাকে দেখে টিয়া পাখির তুলনা মনে আসে। ঝিনুকরা ঘরে ঢুকতেই নরনারায়ণবাবু চশমার ওপর দিয়ে একবার দেখলেন, কিছু বললেন না। ফের মন দিলেন রুগী দেখায়। ওর দৃষ্টি বুদ্ধিদীপ্ত এবং ক্ষুরোধার। দেয়াল ঘাসে বেঞ্চে বসল ঝিনুকরা। ঘরটা এত অন্ধকার, দিনের বেলায় বাল্ব জ্বালতে হয়েছে। হলদেটে আলোয় কেমন যেন ছমছমে ভাব। ওষুধের ঝাঁঝালো গন্ধ, কালচে ফার্নিচার, দরজা জানলার প্যাটার্ন সবই পুরনো দিনের। সশব্দে ঘুরছে কার্জন আমলের সিলিং ফ্যান, যেন অতীতের কথা বলছে। একমাত্র পেশেন্টটি উঠে যেতে দীপকাকু গিয়ে বসেন চেয়ারে। ঝিনুক পাশে দাঁড়ায়। কবিরাজ মশাইয়ের টেবিলে কোনো ফোন নেই। থাকলে বেমানান লাগত। ধরে নেওয়াই যায় বিপুল নন্দী হারিয়ে যাওয়ার খবরটা এর কাছে পৌঁছয়নি। নরনারায়ণবাবু একই রকমভাবে চশমার ওপর দিয়ে ঠায় তাকিয়ে আছেন ঝিনুকের দিকে। দীপকাকু সবিনয়ে নিজের পরিচয় দেন। বিপুল নন্দীর অন্তর্ধানের কথাটা বলেন। নারায়ণবাবু যে পোড় খাওয়া লোক তা বোঝা যায়। দীপকাকুর সমস্ত কথা মন দিয়ে শুনে নিরুত্তাপ গলায় বলেন, বিপুল নন্দীকে পাওয়া যাচ্ছে না তো আমি কি করব? আপনারা আমার কাছে এসেছেন কেন? যদি আপনি ওর কোনো হদিস দিতে পারেন, আপনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওর, বললেন দীপকাকু। উত্তরে নারায়ণবাবু বলেন, সম্পর্ক একটা ছিল ঠিকই, তেমন গভীর কিছু নয়। উনি গাছপালা নিয়ে পড়াশোনা করেন, মাঝে মধ্যে আমার কাছে আলোচনা করতে আসতেন। ব্যাস এই পর্যন্ত। সঙ্গে সঙ্গে দীপকাকুর কুটিল প্রশ্নবান, আপনিও যেতেন ডক্টর নন্দীর বাড়ি, সেটা কি ওরই প্রয়োজনে? নির্বিকার ভাবটা ধরে রাখতে পারলেন না নরনারায়ণবাবু। কপালে ভাঁজ পড়ল। সতর্ক কণ্ঠে বলতে লাগলেন, বিপুলবাবু গাছের বীজ নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করতেন। বাগানে শঙ্কর জাতীয় কিছু উদ্ভিদের চাষ করেছিলেন, সেসব দেখতেই ডেকে আমাকে পাঠাতেন। ওর গবেষণার বিষয়টা কি ছিল?
সেটা আমায় কখনো বলেননি। আপনি কি কিছু আন্দাজ করতে পেরেছিলেন? না। নরনারায়ণ কবিরাজের উত্তর শুনে গুম মেরে গেলেন দীপকাকু। একটু সময় নিয়ে আক্রমণাত্মক অথচ ঠান্ডা গলায় বললেন, আপনি সত্যি কথা বলছেন না। এতবার আপনার সঙ্গে আলোচনা হয়েছে, এমনকি ঝগড়াও হয়েছে কখনো কখনো, কিছুই আন্দাজ করতে পারেননি এটা হতে পারে না। দীপকাকুর কথায় রেগে যাওয়ার বদলে একটু যেন উদাস হয়ে গেলেন নরনারায়ণ বাবু। দৃষ্টি শূন্যে রেখে বললেন, সত্যি বলতে কি বিপুলবাবুর গবেষণার বিষয় নিয়ে যে ধারণা আমার হয়েছে তা এতটাই অবান্তর অবাস্তব, নিজেই বিশ্বাস করতে ইচ্ছে হয়নি। কীরকম? কৌতূহলী হন দীপকাকু। নরনারায়ণ কবিরাজ বলতে থাকেন, আমার মনে হয় উনি এমন কোনো গাছের সন্ধানে ছিলেন যার পাতা, ফল অথবা ফুল কোনো একটা থেকে আলো বের হয়। কথাটা শুনে মনের ভেতর প্রবল ঝাঁকুনি খায় ঝিনুক। এ কি আশ্চর্য গাছের খোঁজ দিলেন ডক্টর নন্দী। দীপকাকু অতটা চমকাননি। জানতে চাইলেন, ওরকম কোনো গাছ পৃথিবীতে কখনো ছিল নাকি, নাকি উদ্ভিদ কোষ পরীক্ষা করে উনি সৃষ্টি করতে চাইছিলেন? আমি জানি না। যতটুকু বললাম তার চেয়ে বেশি কিছুই জানতে পারিনি বলে প্রসঙ্গে ইতি টানতে চাইলেন নরনারায়ণ বাবু। দীপকাকু সহজে ছাড়ার পাত্র নন। জিজ্ঞেস করেন, উনি যেসব গাছ বীজ নিয়ে গবেষণা করতেন সেগুলো দেশি না বিদেশি? সবই এদেশি। প্রধানত বিহার, বাংলা, উড়িষ্যার গাছপালা নিয়ে কাজ করতেন। কোন ধরনের গাছ? বৃক্ষ, গুল্ম নাকি লতানে? মিলিয়ে মিশিয়ে। এত রকম গাছ, নাম বললে আপনি সব চিনতে পারবেন না। যেগুলো পারবো সেগুলো অন্তত বলুন। পেঁপে, কুমড়ো, গাজর, আমলকি, আম। বলতে বলতে থেমে গেলেন নরনারায়ণ বাবু। মাথার ওপর পুরনো আমলের ফ্যানটা ঘটর ঘটর শব্দে ঘুরে চলেছে। হাওয়া লাগছে না গায়ে। কি একটু ভেবে দীপকাকু জানতে চাইলেন, যেসব উদ্ভিদ নিয়ে উনি কাজ করতেন তার মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে, সেটা কি? এবার স্পষ্ট বিরক্ত হলেন নরনারায়ণ বাবু। আচমকা দীপকাকুকে প্রশ্ন করলেন, আপনি বোটানিক্যাল গার্ডেনে জীবনে কবার গিয়েছেন? দীপকাকু চুপ করে থাকেন। প্রশ্নটা যে আসলে বিদ্রূপ সহজেই বোঝা যায়। নরনারায়ণ বাবু নিজেই উত্তরটা দেন। বলেন, নিশ্চয়ই ৩-৪ বারের বেশি নয়। গাছপালা বিষয়ে কোনো আগ্রহ নেই আপনার। তদন্তের স্বার্থে সাধারণ জ্ঞান দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছেন। উদ্ভিদ জগৎ হচ্ছে অনন্ত সমুদ্র। ২-৪ কথায় ফাঁকিবাজ করে সবটা কি বোঝা সম্ভব? মুখের ভাব বদলে গেল দীপকাকুর। যার পর নাই অপমানিত হয়েছেন। একটু সময় নিয়ে পাল্টা আক্রমণে যান। আপনার জ্ঞান অগাধ হতে পারে, পসারে কোনো উন্নতি হয়নি। ডিসপেন্সারির অবস্থা এবং এখনো অবধি একটি পেশেন্ট দেখে সেটা বোঝা যায়। ম্লান হয়ে গেল নরনারায়ণবাবুর চেহারা। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, কলকাতায় এত কবিরাজ থাকতে আপনাদের ডক্টর নন্দী কিন্তু আমার কাছেই আসতেন। এটা আপনি মোক্ষম কথা বলেছেন। এই ধন্ধটাই এখনো অবধি আমার কাটল না, বললেন দীপকাকু। নরনারায়ণবাবু চলে গিয়েছেন ওষুধের আলমারির সামনে। একটা শিশি তুলে নিয়ে ফিরে এলেন চেম্বারে। ঝিনুক তীক্ষ্ণ নজর রেখেছে শিশির ওপর। লেবেলহীন সাদা মলমের মতো কি যেন আছে ভেতরে। আঙুল ঢুকিয়ে কিছুটা মলম বের করে আনলেন নরনারায়ণবাবু। দীপকাকুর দিকে আঙুল বাড়িয়ে বললেন, এই ওষুধটা আমি তৈরি করেছি। কপালে, চোখের পাতায়, নাকের নিচে লাগিয়ে নিন,
মাথা ভালো কাজ করবে। ঝিনুক আশ্চর্য হয়ে দেখে দীপকাকু নির্দ্বিধায় মলমটা নিয়ে নরনারায়ণবাবুর নির্দেশ মতো লাগিয়ে নিলেন। তদন্তের কিনারা করতে না পেরে কি দীপকাকুর মাথার অবস্থা এতটাই কাহিল? এভাবে অনুগ্রহ নেওয়াটা মোটেই ভালো লাগে না ঝিনুকের। ঠিক এই সময় মনে পড়ে রমেন্দ্রবাবুর সতর্কবাণী, কবিরাজটা মহাধরিবাজ। আশঙ্কিত হয়ে ঝিনুক ফের দীপকাকুকে লক্ষ্য করে। চেয়ারে ঘাড় এলিয়ে চেয়ে আছেন সিলিংয়ের দিকে, কিরকম যেন গা ছাড়া ভাব। একটু পরেই প্রায় নাক ডাকার কাছাকাছি নিঃশ্বাস ফেলতে থাকেন। জেগে ঘুমিয়ে গেলেন নাকি? ভয় পাওয়া গলায় ঝিনুক ডাকে, দীপকাকু, দীপকাকু। বলে সাড়া দেন শুধু। রকম সকম সুবিধের লাগে না ঝিনুকের। নরনারায়ণ বাবুর দিকে কড়া চোখে তাকায়। মিটিমিটি হাসছেন কবিরাজ। ঝিনুক ঝাঁঝিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে দীপকাকুর? কি ওষুধ দিলেন? খুবই তাচ্ছিল্যের স্বরে নরনারায়ণ কবিরাজ বলেন, কিছুই না, 5 মিনিট এরকম থাকবেন, আবার সব ঠিক হয়ে যাবে। আমার বিদ্যা নিয়ে উনি কটাক্ষ করেছিলেন না, সামান্য নমুনা দেখালাম। রাগে চোটে মাথা ঝনঝন করছে ঝিনুকের। মনে হচ্ছে নরনারায়ণবাবুকে মার্শাল আর্টের নমুনা দেখালে কেমন হয়। ওর শীর্ণ চেহারা দেখে ভয় করে, যদি মরে যান। ডাক্তারবাবু, আসবো? দোরগড়ায় কার যেন গলা। ঘুরে তাকায় ঝিনুক। মলিন চেহারার একটা লোক, হয়তো রুগী। নরনারায়ণবাবু ডাকেন, আসুন। তারপর ঝিনুককে বলেন, তোমরা এখন আসতে পারো। বিস্ময়ের গলায় ঝিনুক বলে, সে কি, এই অবস্থায় দীপকাকু কি করে যাবেন? অনায়াসে যেতে পারবেন, দেখবে। বলে নরনারায়ণবাবু দীপকাকুকে বলেন, ও মশাই, এবার তো আপনাদের উঠতে হয়, আমার অন্য কাজ আছে। এক কথায় চেয়ার ছেড়ে উঠে পড়েন দীপকাকু। মুখে চোখে কোনো অভিব্যক্তি নেই। দরজার দিকে ঘুরে গিয়ে হাঁটতে থাকেন। স্টেপিংটা যে একটু এলোমেলো পড়ছে, ঘুম চোখে মানুষ যেমন হাঁটে। ঝিনুক দৌড়ে গিয়ে দীপকাকুর হাত ধরে নেয়। পেছনে খুকখুকে হাসির শব্দ, নিশ্চয়ই নরনারায়ণ বাবুর। আধা জাগ্রত দীপকাকুকে নিয়ে গলি পার হলো ঝিনুক। ওষুধের ঝাঁঝালো মিষ্টি গন্ধ নাকে আসছে। বড় ভয় করছে ঝিনুকের। ডোজ বেশি হয়ে যায়নি তো? কখন সম্পূর্ণ জ্ঞান ফিরবে কে জানে। গাড়ির কাছাকাছি যেতেই আশুদা দৌড়ে আসে। দীপকাকুর ভ্যাবলা ভাবটা ওরও চোখে পড়েছে। আশুদার সাহায্য নিয়ে দীপকাকুকে গাড়ির সিটে বসালো ঝিনুক। ঘোর এতটুকুও কাটেনি। এই সময় এমন একটা কথা বলল আশুদা, হাসার বদলে রেগে গেল ঝিনুক। আশুদা বলে কিনা, উনি কি দাঁত তুলে এলেন দিদিমণি? প্রশ্ন অগ্রাহ্য করে জানলার বাইরে তাকিয়ে ঝিনুক দ্রুত ভাবতে থাকে দীপকাকুকে নিয়ে এখন কি করা যায়। হঠাৎ মোবাইল বেজে ওঠে। দীপকাকুর বুক পকেটের দিকে চোখ যায় ঝিনুকের। ওখানেই আছে ফোন সেট। দীপকাকুর কোনো হেলদোল নেই। গুরুত্বপূর্ণ কিছু ফোন আসার কথা আছে। ফোন তুলে কি বলবে ঝিনুক? ভাবতে ভাবতে দীপকাকুর পকেট থেকে সেটটা বার করে নেয় ঝিনুক। নম্বরটা দেখার সঙ্গে সঙ্গে সমস্ত দুর্ভাবনা উবে যায়। সুইচ টিপে কানে ফোন লাগিয়ে ঝিনুক বলে ওঠে, বাবা। তড়িৎ গতিতে একটা হাত এসে ছিনিয়ে নেয় ফোন সেট। হাতটা দীপকাকুর। সোজা হয়ে বসেছেন। ফোনে বাবাকে বলেন, রজতদা, আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
ঘন্টা 2 পর ফোন করুন। ওষুধের প্রভাব কেটে গিয়েছে। দীপকাকু এখন সজাগ। ফোন কেটে কপালে ভাঁজ ফেলে বসে আছেন। ঝিনুক জিজ্ঞেস করে, কি হয়েছিল আপনার? উত্তরে দীপকাকু বলেন, নরনারায়ণ কবিরাজের ওষুধ বেশ ভালোই কাজ করে দেখলাম। চিন্তাভাবনাগুলো জলের মতো স্বচ্ছ হয়ে উঠেছিল এতক্ষণ। আপনি কি এই সময়টা চিন্তা জগতে ছিলেন? অবাক কণ্ঠে বলে ওঠে ঝিনুক। ইয়েস, এবং আমি এখন বেশ কিছু সূত্রের মোটামুটি একটা মানে করতে পেরেছি। যেমন? জানতে চায় ঝিনুক। দীপকাকু বলেন, নাম্বার 1, ডক্টর নন্দীর কেসের সঙ্গে ওড়িশার রাজ্য জড়িয়ে আছে। প্রায় আকাশ থেকে পড়ে ঝিনুক। মুখ থেকে বেরিয়ে যায়, ঠিক বুঝলাম না। দীপকাকু বলতে থাকেন, রামেন্দ্রবাবুর বুক কেসে ওড়িশার আদিবাসী এবং ভূপ্রকৃতি বিষয়ক বই দেখলাম। নরনারায়ণ কবিরাজ বললেন, বিপুল নন্দী বাংলা, বিহার, ওড়িশার গাছ নিয়ে গবেষণা করতেন এবং সবশেষে বিপুলবাবুর কাজের লোক লালু ওড়িশার লোক। সে এখন দেশে ফিরে গিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে সব ক্ষেত্রেই কমন একটা থেকে যাচ্ছে এই রাজ্যটা। নাম্বার 2, যেসব গাছ নিয়ে গবেষণা করছিলেন ডক্টর নন্দী, ফলগুলোর রং হলুদ, শুধু আমলকি বাদে। তাহলে এটাও বোঝা যাচ্ছে ওর গবেষণার হলুদ ফলটা কমন। এখন দেখতে হবে ওড়িশার ভূপ্রকৃতি এবং হলুদ রং বায়োটেকনোলজির ক্ষেত্রে কতটা ও কী কারণে জড়িত। এ বিষয়ে আমরা কোনো বায়োটেকনোলজিস্টের সঙ্গে কথা বলতে পারি, পরামর্শ দেয় ঝিনুক। সমস্যা আছে। ডক্টর নন্দী যদি নিজের এক্সপেরিমেন্টে অনেক দূর এগিয়ে থাকেন, তার কাজকর্মগুলো অন্য কারো হাতে তুলে দেওয়া ঠিক হবে না। অপর বিজ্ঞানী বাকি কাজটুকু করে আবিষ্কারটা নিজের বলে চালিয়ে দেবে। সেই কারণেই ফ্লফিগুলো বাপ্পার কম্পিউটারে ফেলে নিজেই দেখেছি। আরও একবার ইন্টারনেট খুলে খুঁজতে হবে হলুদ ফলের গুণাগুণ। দীপকাকুর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না ঝিনুক। হলুদ রঙের ফল, ওড়িশা, এসবের সঙ্গে ডক্টর নন্দীর অন্তর্ধানের কি সম্পর্ক কে জানে। গোটাটাই কেমন যেন সংকেতময়। আফসোস হয় ঝিনুকের। সেও যদি নরনারায়ণ কবিরাজের ওষুধ খানিকটা লাগিয়ে নিত, বিষয়টা ধরতে পারত সহজেই। দীপকাকু অনেকক্ষণ চুপ করে আছেন দেখে ঝিনুক মুখের দিকে তাকায়। ইমা নিজের মনেই মিচকি মিচকি হাসছেন। কি হলো, হাসছেন যে বড়, বলে ঝিনুক। হাসি চওড়া করে দীপকাকু বলেন, এ কেসের আর একটা জট প্রায় খুলে ফেলেছি। ঝিনুক প্রশ্ন না করে কৌতূহলী চোখে তাকায়। দীপকাকু জানতে চান, আলো ঠিকরানোর গাছ সম্বন্ধে তোমার কি ধারণা? এটা কোনো আষাঢ়ে গল্প, নাকি সত্যি ওরকম কোনো গাছের সন্ধানে অথবা সৃষ্টিতে ব্যস্ত ছিলেন বিপুল নন্দী? অবশ্যই বোগাস গল্প। নরনারায়ণবাবু আমাদের কনফিউজ করতে গল্পটা ফেঁদেছেন। ঝিনুক তার মতামত জানায়। মাথা নাড়েন দীপকাকু। একটু চুপ করে থেকে বলেন, নরনারায়ণবাবু মোটামুটি ঠিকই আন্দাজ করতে পেরেছিলেন ডক্টর নন্দী কী নিয়ে রিসার্চ করছেন। আমাদের সেটা বলেননি। আলো ঠিকরানো গাছের ব্যাপারে নরনারায়ণবাবু নিজেই এতটা অন্ধকারে যে মুখ ফসকে বলে ফেলেছেন আমাদের, এবং নিশ্চিত ছিলেন আমরাও বিষয়টাকে গুরুত্ব দেব না। কিন্তু আমি দিচ্ছি। আমার ধারণা ডক্টর নন্দী ওই আশ্চর্য গাছের সন্ধানে ছিলেন। এরকম ধারণা হওয়ার কারণ জানতে চাই ঝিনুক। দীপকাকু প্যান্টের পকেট থেকে বের করে আনেন পার্স। ভেতর থেকে বেরোয়
ডক্টর নন্দীর সেই নোটটা যেটা ওর টেবিলে রাখা ছিল। দীপকাকু বলেন, দেখো কি লেখা আছে। চললাম পাহাড়ের ওপারে, যেখানে সর্বদা দিন। কাগজটা ফের পার্সে রেখে প্যান্টের পকেটে চালান করতে করতে দীপকাকু বলেন, লাইনগুলো পড়লেই একটা পাহাড়ি উপত্যকা ভেসে ওঠে চোখে, যেখানে সর্বদা দিন। বাক্যটা খেয়াল করো। এমন হতেই পারে আলো জ্বলা গাছগুলোর জন্যই সেখানে সর্বদা দিন। বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছে ঝিনুক। কি করে এমন যোগসূত্র বের করে ফেললেন দীপকাকু? প্রশংসাটা কি নরনারায়ণ কবিরাজের প্রাপ্য? একই সঙ্গে ঝিনুক খেয়াল করে সূত্রটা দীপকাকুর ধারণাকে নস্যাৎ করছে। পয়েন্টটা তোলে ঝিনুক। তাহলে যা বোঝা গেল, ডক্টর বিপুল নন্দী স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন, পাড়ি দিয়েছেন সেই উপত্যকায়। না, যদি তিনি সত্যিই অভিযানে বেরোতেন, সঙ্গে ছোটোখাটো লাগেজ থাকতো, জামা কাপড়, ওষুধপত্র, শেভিং কিট, পেস্ট, ব্রাশ কিছুই নেননি। ঝিনুক ভাবে, ঠিকই তো, যুক্তি আছে দীপকাকুর কথায়। আশুদা স্টিয়ারিংয়ের সামনে বসে উসখুস করছে। গাড়ি দাঁড় করিয়ে রেখে লাগাতার আলোচনা তার পছন্দ হচ্ছে না। জিজ্ঞেস করে বসে, এবার কোথায় যেতে হবে? ঘড়ি দেখেন দীপকাকু। অধৈর্য হয়ে বলেন, ফোনগুলো কেন যে আসছে না বলো তো? ঝিনুক সুর মেলায়, অমিতেশবাবুর কাছ থেকেও তো এখনো কোনো ফোন এলো না। ধরে নেওয়া যায় মুক্তিপঞ্চে এখনো অবধি কল আসেনি। অমিতেশবাবু কোনো কমমেন্ট নন, আমার কার্ডটা হারিয়েছেন। যখন ফোন করেছিলাম আমার নম্বরটা জেনেও রাখলেন না। আমিও কিছু কম যাই না, বলতে ভুলে গেলাম। দীপকাকুর গলায় বিরক্তি। ফের বলেন, বেশি চিন্তা ভাবনা করলে আমার আবার খিদে পেয়ে যায়। বেশ বেলাও হলো, চলো লাঞ্চটা সেরে নিই। কথা শেষ হয়েছে কি হয়নি, গাড়ি স্টার্ট দিয়েছে আশুদা। জিজ্ঞেস করে, কোন দিকে যাব? কলেজ স্ট্রিট চলো, বললেন দীপকাকু। কলেজ স্ট্রিটে লাঞ্চ? সপ্রশ্ন চোখে দীপকাকুর দিকে তাকায় ঝিনুক। সিটে গা ছেড়ে দিয়ে দীপকাকু বলেন, কলেজ লাইফে মা সারদা স্পাইস হোটেলে দুপুরে খেতাম। শুক্তো, মুড়িঘণ্ট, নারকোল দিয়ে ডাল, বড়ির ঝাল, একেবারে মুখে লেগে থাকবে। ঝিনুকের মুড অফ হয়ে যায়। এসব রান্না তো বাড়িতে খায় লোকে, বাইরে এসব খাওয়ার কোনো মানে হয়? আশুদার মুখটাও কেমন যেন ম্যানতামারা টাইপের হয়ে গেছে। হোটেলে বসে ঝিনুক দীপকাকুর আসল উদ্দেশ্য টের পেল। ওড়িশার প্রচুর লোক এই হোটেলে কাজ করে। বালাসোর জেলার একজনকে বেছে নিলেন। খুঁটিয়ে খুঁটিয়ে ওই জেলা সম্বন্ধে জানলেন। সব কথায় মন দিতে পারল না ঝিনুক। রান্নার টেস্ট সত্যিই অসাধারণ। একদিন মাকে নিয়ে এসে খাওয়ানোর কথাও ভাবল ঝিনুক। অনেক পুরনো রেসিপি মনে পড়ে যাবে মায়ের। হোটেল থেকে বেরিয়ে এসে ঝিনুক প্রথমেই দীপকাকুকে প্রশ্ন করল, বালাসোরের জেলা নিয়ে এত এনকোয়ারি করছিলেন কেন? হোটেল থেকে নিয়ে আসা মৌরি মুখে ফেলে দীপকাকু বলেন, একটু হোমওয়ার্ক করে নিলাম। এখন আমরা যাব বিপুল নন্দীর পাড়ার বন্ধু বিশ্বনাথ বাবুর কাছে। উনি ডক্টর নন্দীর সঙ্গে বালাসোর জেলার চাঁদিপুরে বেড়াতে গিয়েছিলেন। ডক্টর নন্দীর কাজের লোক লালুকে ওখান থেকেই নিয়ে আসা হয়। ওড়িশার বালাসোরে গিয়ে আর কি কি করেছেন ডক্টর নন্দী, বিশ্বনাথ বাবু বলতে পারবেন। শেষ হলো আজকে রহস্যময় উপত্যকার দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব আগামীকাল এই চ্যানেলেই আপলোড হয়ে যাবে। গল্পটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে গল্প পাঠ,
তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে টিপে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।